नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে তারাশঙ্কর বিদ্যাপীঠ বোলপুর সেই স্কুল প্রাঙ্গণে আসবার যে আমাকে দুর্লভ সুযোগ করে দিয়েছেন, সেই হেতু প্রথমেই আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি স্কুলের প্রধান শিক্ষক সহ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ মহোদয় রয়েছেন, শিক্ষাকর্মী রয়েছেন, তাদের সকলকে, এবং আন্তরিক স্নেহ জ্ঞাপন করি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার অর্থাৎ আমার সম্মুখে উপস্থিত ছোট ছোট ছাত্র ছাত্রীদের। আজকে ছুটি পড়ার দিন, কোথায় তাড়াতাড়ি ক্লাস বন্ধ হয়ে যে যার মতো বাড়ি গিয়ে মজা করব তা নয়, আবার এই সবের আয়োজন। তো যখন আয়োজন হয়েই গেছে তখন আধা ঘন্টা আমাকে সহ্য করা যাবে? হ্যাঁ, যাবে। আচ্ছা, তাহলে বাবু হয়ে বসে সোজা হয়ে বসবো। আধা ঘন্টা আমরা শিরদাঁড়াকে ভাঙবো না, কুজো হয়ে বসবো না, ঠিক আছে? মনে থাকবে? 30 মিনিট আমরা সোজা হয়ে বসে স্বামীজির কথা শুনব। আমি শুনছিলাম যে তোমরা সকলে বিবেকানন্দকে চেনো, বিবেকানন্দের নাম শুনেছ, ছবিও দেখেছ, কিন্তু বিবেকানন্দ কি বলেছেন সেটা হয়তো অনেকে কিছু কিছু জানো, এই বয়সে যেগুলো জানার দরকার সেগুলো হয়তো জানো না। সেইগুলো জেনে আজকে ছুটিতে বাড়ি যাবে। তবে হ্যাঁ, এই 30 মিনিট কেবল শুধু আমি একা বলবো এরকমটা চলবে না, তোমাদেরকেও আমার সাথে সাথে বলতে হবে, ঠিক আছে? যেমন তোমরা একটু আগে স্বদেশ মন্ত্র বললে, এই রকম একটু হতে হবে। আচ্ছা, আমি প্রথমে একটু প্রশ্ন করব, যদি প্রশ্নগুলো শুনে থাকো তাহলে একটু হাত তুলবে। হ্যাঁ, যারা যারা শুনেছ। তোমরা কি বাড়ির লোকের কাছে শুনেছ যে আগেকার দিনের ছেলে মেয়েগুলো ভালো ছিল, এখনকার দিনের ছেলে মেয়েগুলো সব খারাপ হয়ে যাচ্ছে, এরকম শুনেছ কথা? যদি শোনো, কে কে শুনেছ একটু হাত তোলো দেখি। সোজা হয়ে বসতে বলেছি, একে অপরের দিকে তাকাতে বলিনি। যদি হাসতে হয় তাহলে সোজা হয়েই হাসবো। কে কে শুনেছ? কেউ শোনেনি এমন কথা? বাহ, তাহলে তো বলতে হবে যে এই অঞ্চলের বাড়ির লোকেরা ভীষণ ভীষণ ভালো। আচ্ছা, নেক্সট, পিছনে তোমাদের টিচাররা বসে আছেন, তবু সাহস নিয়ে বলো দেখি যে স্কুলে এসে শুনেছ টিচারদের কাছে যে আগের ব্যাচের ছেলে মেয়েগুলো সব ভালো ছিল, এখন দিন দিন সব নতুন স্টুডেন্ট আসছে, তারা সব খারাপ হয়ে যাচ্ছে। কে কে শুনেছে একটু হাত তুলো দেখি বড় করে। ভয় পাওয়ার দরকার নেই, যদি শুনে থাকো হাত তুলতে পারো। আচ্ছা, তাহলে বলতে হবে স্কুলেও সুশিক্ষা দেয়া চলছে, কিন্তু আমি আজ পর্যন্ত তোমাদের স্কুলটি নিয়ে 180তম স্কুলে আমি এইরূপ ক্লাস নিতে এলাম, এমন স্কুল দেখিনি যেখানে এই দুটো প্রশ্নের উত্তরে একটাও হাত ওঠেনি। তার জন্য একটা জোরে হাততালি হোক। আমি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বাইরে যে জায়গাতেই গেছি, সব জায়গায় গিয়ে শুনেছি যে তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে বলা হয়েছে যে আগেকার দিনের ছেলে মেয়েগুলো ভালো ছিল, এখন সব খারাপ হয়ে যাচ্ছে। তার মানে তোমরা
সত্যি সত্যি ভালো সেই প্রমাণটা তোমরা নিজেরাই হাত না তুলে প্রথমে দিয়ে দিলে। এবার কতটা ভালো আধা ঘন্টা তার প্রমাণ হবে। যদি আধা ঘন্টায় প্রমাণ করতে অসফল হও তাহলে বুঝবো যে তোমরা মিথ্যার আশ্রয় নিয়েছো প্রথমেই। স্বামী বিবেকানন্দ সেইটাই বলছেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। বুঝে যাচ্ছে? দেওয়ালে অনেকের বাণী লেখা রয়েছে, কিন্তু আমি ঢুকে খুঁজছিলাম বিবেকানন্দের বাণী, আমার চোখে পড়ল না। দুর্ভাগ্যের বিষয় এটা। তো বিবেকানন্দের দ্বারা যুব সমাজ উদ্বুদ্ধ, কিন্তু দেওয়ালে বিবেকানন্দের বাণী নেই একটি স্কুলের মধ্যে, সেটা কাঙ্ক্ষিত নয়। তোমরা বলো দেখি আমার সাথে সাথে যে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। আমরা কত অনায়াসে মিথ্যা কথা বলে দিই, প্রয়োজন নেই অথচ মিথ্যা বলছি। কিন্তু আমরা যদি সত্যি সত্যি একেবারে সত্যকে ধরে রাখতে পারি তাহলে আখরে আমাদেরই লাভ। এটা আমরা বুঝতে পারি না। তিনটে শব্দ রয়েছে। প্রথম শব্দ হচ্ছে প্রকৃতি, দ্বিতীয় বিকৃতি, তৃতীয় সংস্কৃতি। কি কি তিনটে শব্দ বললাম? মনে থাকবে তো? ছুটিতে বাড়ি গিয়ে যেন এইগুলো মনে রাখতে পারো। প্রকৃতি কাকে বলে জানো? প্রকৃতি হচ্ছে আমরা খিদে পেলে আমরা খাবার খাই। এখানে মিড ডে মিল দেওয়া হয়, থালা নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ো, তাহলে আমাদের এটা প্রকৃতি যে আমাদের খিদে পেলে খাবার খেতে হবে। বিকৃতি কি? বিকৃতি হচ্ছে এই, যদি ভুল করেও কখনো ভালো টিফিন বাড়ি থেকে নিয়ে চলে আসো, টিফিন বক্সটা খুললে টিফিনের সময়ে কিছুদিন আগে তোমরা শুনেছিলে যে আমফান ঝড় হয়েছে, ইয়াস ঝড় হয়েছে, শুনেছিলে তোমরা? সেই আমফান ইয়াস কত জোরে ঝড় গতিবেগে প্রবাহিত হয়েছে, তার থেকে অনেক বেশি ঝড় তোমার টিফিন বক্সের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যায়, তাই না? জানো, এক্সপিরিয়েন্স আছে তোমাদের? যদি একটু ভালো টিফিন আনো আর টিফিন বক্সটা খোলো, তাহলে ওই টিফিন বক্সের মধ্যে দিয়ে না আমফান ইয়াসের থেকে বেশি জোরে ঝড় প্রবাহিত হয়ে যায়, নিমিষের মধ্যে খালি হয়ে যায়। এটার নাম বিকৃতি। অপরের খাবার, এই সোজা হয়ে বসো, এরকম করবে না। অপরের খাবার যখন আমরা কেড়ে খাই, নিয়ে খাই, তখন সেটার নাম হচ্ছে বিকৃতি। আর সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে আমরা যেন অপরকে যখন দিয়ে খাই, যে আমি আজকে একটু ভালো খাবার পেয়েছি, সেই খাবারটা আমি বন্ধুর সঙ্গে দিয়ে খাচ্ছি, এটার নাম হচ্ছে সংস্কৃতি। যদি এইগুলি শিখতে পারো তাহলে জীবনে দুঃখ কখনো আসবে না। আমার সাথে বলো দেখি, যে কে চিত সুখিতা লোকে সর্বেতে অন্যে সুখের ছায়া। যে কে চিত দুঃখিতা লোকে সর্বেতে স্বসুখের ছায়া। যে কেবল নিজের সুখ চায় সে কেবল দুঃখের ভাগীদার হয়। যে অপরের সুখে সুখী হয় সেই যথার্থ সুখী হয়ে থাকে। আমরা শিখলাম যে তাহলে যদি শুধু কেবল আমার
সুখের কথা ভাবলাম, আমারটা হয়ে গেলেই ভাবলাম, তাহলে আমরা কখনো সুখী হতে পারবো না। যখন অপরের কথা ভাববো তখনই আমরা কেবলমাত্র নিজে সুখী হতে পারবো, আনন্দিত হতে পারবো। আমি বিভিন্ন স্কুলে যাই, কলেজে যাই, দেখি যেই ছুটি হলো একেবারে হট্টগোল, ওপর থেকে নিচে নামছে, বদমাইশি করে কেউ কাউকে একটু ঠেলে দিল, হয়তো সামনের জন পড়ে গেল, সেই দেখে আমরা একবারে হাসতে শুরু করে দিলাম। এটা কি ঠিক করছি না ভুল করছি? আমরা জানি, কিন্তু অথচ আমরা করে আনন্দ পাই, মজা পাই। এটা যে আমরা ভুল করছি, আমাদের ভিতরে একটি বিবেক নামক বস্তু আছে, সেটা আমাদের বলে দিচ্ছে এটা আমরা ভুল করছি, কিন্তু কোনো কিছুর তাড়নায় আমরা করে ফেলছি। আমরা বুঝতে পারছি না যে আমার ওই কাজটি করা উচিত নয়। কেন বুঝতে পারছি না? কারণ আমাকে কেউ ধরিয়ে দেয়নি ঠিকটা। যদি আমাকে ঠিকটা ধরিয়ে দিত তাহলে আমি এমন কাজ কখনো করতাম না। এই যে তোমরা স্কুল ছুটির পরে বাড়ি যাবে, কজন বাড়ি ফিরে মাকে জিজ্ঞেস করবে যে মা তুমি দুপুরবেলা ঠিক করে খেয়েছো? কজন জিজ্ঞেস করবে বলো? পেছন দিকে একটা দুটো হাত উঠেছে। এখানে যদি সব কটা হাত উঠত, যদি তোমরা সবাই গিয়ে বাড়িতে জিজ্ঞেস করো মা তুমি দুপুরবেলা ঠিক করে খেয়েছো, কিন্তু অধিকাংশ মায়েরা আমাদের খাবার নিয়ে বসে রয়েছে, কিন্তু আমরা তার প্রতিদানে সেই মা বাবাকে শ্রদ্ধা জানাচ্ছি না। কেন না? আমাদের কেউ শিখিয়ে দেয়নি, আমাদের কেউ বলে দেয়নি ওরে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাবা মাকে প্রণাম করতে হয়, তারপরে 33 কোটি দেবতাকে প্রণাম করো। কেউ শিখিয়ে দেয়নি। কোনো পাঠ্যপুস্তকে এইরূপ কথা লেখা আছে কি না জানি না। এদিকে সর্বশিক্ষা অভিযান চলছে। সবার প্রথম আমাদের পিতা মাতাকে শ্রদ্ধা করতে শিখতে হয়। বলো দেখি একসঙ্গে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ান্তে সর্বদেবতা। ভূমির গরিয়সী মাতা, স্বর্গাৎ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। দেখো, এগুলি হচ্ছে আমাদের পিতা মাতাকে শ্রদ্ধা জানানোর প্রণাম মন্ত্র, যে আমরা পিতা মাতাকে শ্রদ্ধা জানাচ্ছি এখানে বসে। ঠিক সেরকম যদি আমরা প্রত্যেকটা মুহূর্তে এইরূপ বাবা মায়ের খেয়াল রাখি, বাবা মাকে সাথে ভালো ব্যবহার করি, বাবা মায়ের মুখের ওপর যদি কোনো কথা না বলি, তাহলে বাবা মা যদি প্রসন্ন হন, তাহলে সমস্ত দেবতা হচ্ছে প্রিয়ান্তে সর্বদেবতা। বাবা মাকে যদি খুশি করতে পারি তাহলে সমস্ত দেবতারা খুশি হয়ে যাবে। আলাদা করে কোনো দেবতার পূজা করার প্রয়োজন নেই। সেটি যেন আমরা মনে রাখতে পারি। আর কি শিখব? আমাদের পড়াশোনার জন্য কি প্রয়োজন হয় সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। এই এখনই যে আমরা ছটফট ছটফট করছি, সেই ছটফটানিটা আমাদের পড়াশোনার মধ্যে সম্পূর্ণরূপে রয়েছে বলে আমরা ঠিক করে পড়া মুখস্থ করতে পারি না, পড়তে আমাদের ভালো লাগে না। দেখো, ছেলেরা বিশেষ করে ওই দাড়ি কাটে, দেখেছো? সেভ করে ব্লেড, হ্যাঁ, সেই ব্লেড দিয়ে যদি আমি আগে পেন্সিল কাটি, কাগজ কাটি, তাহলে সেই ব্লেড দিয়ে আর সেভ করা যাবে? দাড়ি সেভ করা যাবে? কেন? ধার কমে যাবে।
তাহলে এত সুন্দর উত্তর তোমরাই দিয়ে দিচ্ছ। ঠিক সেরকম আমরা পড়াশোনাটা কি দিয়ে করি? মন দিয়ে করি। সেই মনটা দিয়ে সকাল থেকে ঘুম থেকে উঠে আমরা নানা রকম কাজে লাগালাম। এবার সন্ধে হয়েছে, কালকে আবার পড়া দিতে হবে, এখন মনকে বলছি মন এবার একটুখানি ফিজিক্যাল সায়েন্সটা পড়, একটু লাইফ সায়েন্সটা পড়, একটু জিওগ্রাফিটা দেখে নে। তা মন শুনবে? মনের ধারটা সকাল থেকে আমরা অন্যান্য কাজে লাগিয়ে ধারটাকে কমিয়ে ফেলেছি। সেই জন্য মন আর সন্ধেবেলা পড়তে চাইবে না। সেই জন্য সকালবেলা থেকে আমি যখন ছাত্রী, তখন আমাকে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। ছাত্রানাম অধ্যয়নাম তাপাহা। ছাত্রাবস্থায় ওইটি কনসেন্ট্রেশন কি করে? আমার সাথে বলো, ইংরেজিতে একটু বলি। হ্যাঁ, বলো। কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। শিক্ষার সার একাগ্রতা। আমরা যদি চুপ করে বসে থাকার অভ্যেস করতে পারি, তাহলে দেখবে যে আমরা অতি সহজে অল্প সময়ের মধ্যে পড়া মুখস্থ করে ফেলতে পারছি, পড়াটাকে আয়ত্ত করে ফেলতে পারছি। কিসের দ্বারা? না, ওই কনসেন্ট্রেশন। স্বামী বিবেকানন্দ বলছেন, আমায় যদি পুনরায় ছাত্র হতে হয়, আমি ওই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স নিয়ে ভাববো না, আমি একটা বিষয় নিয়েই ভাববো, সেটা হলো কনসেন্ট্রেশন। ফুল অফ কনসেন্ট্রেশন। আমার সম্পূর্ণ মনোযোগটা, এই যে আমরা ক্লাসরুমে আমি যখন ঢুকলাম, তোমাদের মাস্টারমশাই পড়াচ্ছিলেন, আমি দেখছিলাম যে তোমরা এদিক ওদিক তাকাচ্ছ। এই যে এখন বসে আছো, এখনো সোজা হয়ে 30 মিনিট বসতে বললাম, সেই 30 মিনিট তোমরা সোজা হয়ে বসার ক্ষমতা নাই। আবার একটু এদিক ওদিক উসকুস করছো। এতে কি হচ্ছে? না, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। এই যে কথাগুলো, এত সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে, সেই সুন্দর সুন্দর কথাগুলো মনে থাকবে না। শিক্ষক মশাই যখন ক্লাসরুমে পড়াচ্ছে, তখন যদি আমরা ওইরূপ আচরণ করতে থাকি, তাহলে মনে থাকবে না আমাদের। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা কোন সময়ে কোন আচরণ করা উচিত, সেটা আমাদের মনে রাখতে হবে। যে আচরণ যদি আমাদের ঠিক না হয়, তাহলে আমরা কোনোদিন সফলতায় পৌঁছাতে পারবো না। একজন তোমাদের মতো ছাত্র একজন টিচারকে জিজ্ঞেস করছে, আচ্ছা স্যার, জীবনে সফল হবো কেমন করে? তোমরা জীবনে সফল হতে চাও? কে কে জীবনে সফল হতে চাও? হাত তোলো দেখি। এমন কেউ আছো যে জীবনে সফল হতে চাও না? হ্যাঁ, আছো নাকি কেউ যে জীবনে সফল হতে চাও না? আমরা জীবনে সবাই সফল হতে চাই, তাই তো? দেখো, প্রশ্ন করেছে একজন ছাত্র স্যারকে যে আচ্ছা স্যার, সফল হবো কেমন করে? তা তখন স্যার জিজ্ঞেস করছেন ছাত্রকে, আচ্ছা তুমি কখন ঘুম থেকে ওঠো? স্যারকে ছাত্র উত্তর দিচ্ছে, কোনো ঠিক নেই, যখন মনে হয় তখন ঘুম থেকে উঠি, যখন ঘুম ভাঙে তখন ঘুম থেকে উঠি। বাবা মা আমাকে সকালবেলা থেকে অনেকক্ষণ ডাকে, কিন্তু আমার উঠতে ইচ্ছা করে না। তারপর স্যার জিজ্ঞেস, এই কথা বলবে না, সোজা হয়ে বসো। তখন স্যার জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি ঠিক টাইমে স্কুলে যাও? বলছে কখনো কখনো যেতে হয়, কখনো কখনো প্রেয়ারের বেল পড়ে যায়, তারপরে ঢুকি। আচ্ছা স্কুল থেকে ফিরে এসে খেলাধুলা করো? বলছে না, কোনো ঠিক নেই, কোনোদিন ইচ্ছে হলে খেলি, কোনোদিন মোবাইল ফোন হাতে পেলে ওই নিয়েই বসে পড়লাম। সন্ধ্যেবেলা পড়াশোনা করতে বসো? তখন বলছে না, কোনো ঠিক নেই, ইচ্ছা হলে পড়ি, মন না লাগলে পড়ি না। আচ্ছা রাত্রিরে কখন শো? তখন যে কোনো ঠিক নেই, যখন যেদিন মনে হয় তখন সেদিন তেমন শুই। আচ্ছা তুমি কি প্রশ্ন করেছিলে, মনে আছে? বলছে হ্যাঁ মনে আছে। কি প্রশ্ন? না, আমি জীবনে সফল হব কেমন করে। তুমি এর উত্তরটা দিয়ে দিয়েছো, কোনো ঠিক নেই। উত্তরটা হচ্ছে কোনো ঠিক নেই। যে আমরা যদি ডিসিপ্লিন লাইফ লিড না করি, এখানে কে কে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আছো? কারা, মানে 11-12 আছো? কেউ 11-12 নেই? আচ্ছা মাধ্যমিক দেবে কারা কারা? মাধ্যমিক দেবে এরা।
আচ্ছা, মাধ্যমিকে যখন তোমরা জানো যে 80 মার্কস পেলে তাকে কি মার্কস বলে? হ্যাঁ, তার একটা নাম আছে তো, কি মার্কস বলে ওটাকে? লেটার মার্কস বলে, জানো? হ্যাঁ, জানো না? যদি 80 পাও তখন ওটাকে বলে লেটার মার্কস। কেন জানো না? আমি সেটাই অস্বাভাবিক লাগছে আমার এই স্কুলটাতে এসে। এই লেটার মার্কস কেন বলা হয় জানো ওটাকে? তাহলে তো এটা আরোই জানবে না। LETTER, এই LETTER এর যদি অ্যালফাবেটিক্যালি কাউন্ট করো, L = হয়তো 12 হবে, E = 5 হবে, এইরকম ভাবে যদি যোগ করো তাহলে দেখা যাবে যোগফল 80 গিয়ে দাঁড়াবে। সেখানে গিয়ে লেটার মার্কস বলা হয়। ঠিক সেরকম ডিসিপ্লিন, এই বানানটিকে যদি ওই অ্যালফাবেটিক্যালি D = 4, ABCD, এইভাবে যদি এটাকে যোগ করো তাহলে তার যোগফল গিয়ে দাঁড়াবে 100। আমরা সাকসেস মানে ধরে নেব যে 100 আউট অফ 100। তার মানে ডিসিপ্লিন লাইফ লিড যদি করতে পারি তাহলেই আমরা সাকসেসফুল লাইফ লিড করতে পারব। বুঝতে পেরেছ? তাহলে ডিসিপ্লিন লাইফ লিড আমাদের ভীষণ প্রয়োজন। এই যে ছুটি পড়ছে, সেই ছুটিটিকে যদি কাজে লাগাতে পারো তাহলে দেখবে সামনের দিনে তোমার সফলতা কত দূর পৌঁছে যাবে। সেই জন্য আমাদের বারবার করে স্বামী বিবেকানন্দ বলছেন যে মানুষ হবার কথা। একটু আগে তোমরা পাঠ করলে, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। দেখো, তোমরা নিজেদের মধ্যে এত কথা বলছো তো, এখন যদি তোমাদেরকে ওখান থেকে আমি ডেকে এনে বলি এই মাইকটায় কিছু বলো, তখন দেখবে তোমরা বলতে পারছো না। কিন্তু তোমরাই হয়তো ক্লাস 7-এ কেউ পড়ছো, ক্লাস 8-এ কেউ পড়ছো। আমি যদি বলি একজন ক্লাস 8-এর ছাত্রছাত্রী এখানে মঞ্চে এসে বলো তো 7টা ভালো কথা বলো। তুমি তো 1 থেকে পড়ে এতদিন 8 অবধি পড়েছো, এক একটা বছরে এক একটা ভালো কথা শিখেছো তো নিশ্চয়ই। আমরা তো এটাই ধরে নেব। স্কুলে যখন তোমাকে পাশ করিয়ে তুলে দেওয়া হচ্ছে, তার মানে শিক্ষক শিক্ষিকারাও নিজেদেরকে সফলতা মনে করবে, তাদের জীবনটাও সফল মনে করবে যে এক একটা বছরে অন্তত আমরা এক একজন স্টুডেন্টকে এক একটা ভালো কথা বলতে শেখাতে পেরেছি। যদি না বলতে পারো তাহলে সকলের ব্যর্থতা, এই টোটাল সিস্টেমটার একটা ব্যর্থতা চলছে জগৎ জুড়ে, জেনে রাখো। তার মানে যখন 10-এ পড়ছো, আমি বলতে হবে মাইকে এসে 9টা ভালো কথা বলো তো দেখি ভাই। তুমি তো মাধ্যমিক দিতে যাবে, তুমি 9 বছর স্কুলে পাঠ নিয়েছো, এক একটা বছরে এক একটা ভালো কথা শিখেছো কি? তখন দেখবে মাইকে ধরে আর বলতে পারছে না। তার মানে দেখা যাবে যে আমরা এক এক বছরে এক একটা ভালো কথা শিখছি না। আমাদের সময় কিভাবে চলে যাচ্ছে, সময়ের মূল্য জানো? সময়ের মূল্য কি করে দেখো, আমি একটা মজার জিনিস শোনাই। 1 বছরের সময়ের মূল্য কে দিতে পারে, কে বুঝতে পারে? না তোমাদের মতো এই ছাত্রছাত্রীরা। সারা বছর পড়াশোনার পরে যদি পাশ করতে না পারো, এখন যদিও সেটা তোমরা বুঝবে না, কিন্তু এক সময় তো ছিল, যদি সারা বছর পরীক্ষার জন্য পড়াশোনা করলে কিন্তু যদি পাশ করতে না পারো, তখন ছাত্রছাত্রী বুঝতে পারবে যে 1 বছরের সময়ের মূল্যটা কত। আমি 1 বছর কিভাবে সময় নষ্ট করেছি। 1 মাসের সময়ের মূল্য কে বুঝতে পারবেন? এই টিচাররা। সারা মাস যদি স্কুলে সার্ভিস দেওয়ার পরে মাইনে যদি না পান, যে কোনো মাসিক কর্মী ব্যক্তি তিনি বুঝতে পারেন 1 মাসের গুরুত্ব কতখানি। 15 দিন অথবা 1 সপ্তাহের গুরুত্ব কে বুঝতে পারে? পাক্ষিক পত্রিকার বা সাপ্তাহিক পত্রিকার যারা এডিটর, ওই 15 দিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে লেখা জোগাড় করতে হবে, প্রুফ দেখতে হবে, সেল করতে হবে। সে বুঝতে পারে যে ওই 1 সপ্তাহ বা 15 দিনের গুরুত্ব কতখানি। 1 দিনের গুরুত্ব কে বুঝতে পারে? যারা দিন মজুর, দিন আনা দিন খায়। একদিন যদি তাদের কর্মসংস্থান না হয়, কাজ না জোটে, সন্ধেবেলা বাড়িতে ছেলে মেয়ে সব রয়েছে, কি খাবার কিনে নিয়ে গিয়ে তাদের মুখে তুলে দেবে?
তারা বুঝতে পারে, দিনমজুর বুঝতে পারে এক দিনের গুরুত্ব কতখানি। 1 ঘন্টার গুরুত্ব কে বুঝতে পারে? বলা হচ্ছে কেউ কাউকে যদি কারোর অপেক্ষা করিয়ে রাখে, হ্যাঁ, পার্কে কাউকে সময় দিয়েছে বন্ধুকে যে দেখ 4টের সময় দেখা করবি, 3টের সময় থেকে গিয়ে হাজির হয়ে গেছে দেখা করবো বলে, আর 4টে বেজে গেলে তখন মনে হবে এক একটা মিনিট এক একটা যুগের সমান, কেন আসছে না কেন আসছে না। সে 1 ঘন্টার গুরুত্ব বুঝতে পারে। 1 মিনিটের গুরুত্ব কে বুঝতে পারে? যখন স্টেশনে গিয়ে ট্রেনটা চোখের সামনে দিয়ে চলে যায়, আর 1 মিনিট আগে এলে ট্রেনটা পেয়ে যেতাম, সে 1 মিনিটের গুরুত্ব বুঝতে পারে। 1 সেকেন্ডের গুরুত্ব কে বুঝতে পারে? যিনি অলিম্পিকে রৌপ্য বিজেতা, আর 1 সেকেন্ড আগে পৌঁছালে আমি স্বর্ণ পদক বিজেতা হতে পারতাম, সে বুঝতে পারে 1 সেকেন্ডের গুরুত্ব কতখানি। তাহলে বুঝতে পারছো সময়ের কত গুরুত্ব। টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট। সময় নষ্ট মানে জীবন নষ্ট। প্রত্যেকটা সময়কে যদি কাজে লাগাতে পারো, এই যে ছুটি পড়ছে 1 মাস, আবার হয়তো ছুটি বেড়ে যাবে গরম পড়লে, যত সময়কে কাজে লাগাতে পারবে সেই সময় যদি নিজেকে ডেভেলপ করবার চেষ্টা করো, নানা রকম বিষয়ের মধ্যে দিয়ে, কত ভালো ভালো বই আছে পড়লে, জ্ঞান আহরণ করলে। আমার কাছে মনে আছে একজন ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে সে আমাকে, এই গালে হাত দিয়ে কি কবিতা লিখবে, খাতা পেন দেবো? তো একজন এরকম ছাত্রী সে আমাকে লিখছে, মহারাজ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি। গ্রামে থাকে সেই ছাত্রীটি, বলছে আমার বাবা একজন রিক্সা চালক, আমার মা নেই, মা মারা গেছে, বাবা আমাকে প্রতিদিন রাত্রিবেলা মদ খেয়ে এসে পিটায়, বাবা আমার বিয়ে দিয়ে দিতে চায়, কিন্তু মহারাজ আমি বিয়ে করতে চাই না, আমি লেখাপড়া করতে চাই, আপনি যদি আমার লেখাপড়ার ব্যবস্থা করে দেন তাহলে আমি লেখাপড়া করব। তার নিচে একটা অদ্ভুত কথা লেখা রয়েছে, সেই বাচ্চা মেয়েটি উচ্চ মাধ্যমিক দিয়েছে, সে লিখছে যে মহারাজ আমি যদি লেখাপড়া আজ করতে পারি তাহলে আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে একদিন আমার মতো কাউকে লেখাপড়ার সুযোগ করে দেব। ওই চিঠিটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। বুঝতে পেরেছ কতখানি পড়াশোনার প্রতি তার স্পৃহা। সেই দিদিটি তোমাদের এখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, আরও পড়াশোনা করতে চাইছে, বিয়ে করেনি, কিন্তু বাবা ওই রকম রিক্সা চালায়, ওই রকম পরিবেশ, বাড়িতে মা নেই, মা মারা গেছে, কিন্তু তার পড়াশোনার প্রতি তার কি আগ্রহ। গ্রামে থাকে, প্রত্যন্ত গ্রামে। তার মানে ওই আমার অর্থ নেই, আমার সেই সামর্থ্য নেই, আমি তাই পড়াশোনা করতে পারি না, এইগুলো কোনো কথার কথা নয় বাবা। তোমার মধ্যে যদি সেই পড়াশোনা করবার প্রবণতা থাকে, তুমি যদি মনে করো যে না আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, তাহলে কোনো কিছুই বাধা তোমার কাছে বাধা হয়ে দাঁড়াবে না। এটা তোমরা জেনে রাখো যে তোমরা যদি চাও নিঃসন্দেহে নির্ভাবনায় অনেক উচ্চশিক্ষিত হতে পারবে। সেই জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে জ্ঞান আহরণের যেন আমাদের চেষ্টা থাকে, আমরা যেন পড়াশোনাটা মন দিয়ে করতে চাই, মন দিয়ে করতে শিখি। আর যেটা বলছিলাম মানুষ হওয়ার কথা, মানুষ হওয়া মানে কি না আমি যাতে অপরের কথা, অপরের দুঃখ ভাবতে পারি। তোমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে আসো, অনায়াসে 1-2 পেন এক্সট্রা নিয়ে আসতে পারো। হয়তো তোমারই ওই পরীক্ষার রুমে তোমারই কোনো বন্ধুর হয়তো পেনের কালি সরছে না, তখন তোমার ওই পেনটি তাকে দিয়ে বলতে পারো যে নে তুই এই পেনটা দিয়ে লেখ। কত বড় কাজ এটা, জানো? কিন্তু আমরা সেগুলো করি না। জল চাইলে এটা করে জলটা খেয়ে নিয়ে বলি যে দেখ এটা করে জলটা খেয়ে নিলাম, তোকে জলটা দেবো না। আমি জানি না তোমরা করো কি না, কিন্তু আমার এত দিনের এত বড় জীবনের অভিজ্ঞতা থেকে বলছি।
যে আমরা দিই না, করি না ছাত্রাবস্থায়। তার মানে কতটা নীচ মানসিকতার আমরা পরিচয় দিই না। আমরা মানুষ হতে কতটা অক্ষম, কিন্তু এদিকে আমরা শিক্ষিত হচ্ছি, কোনো শিক্ষার পরিচয় সেখানে আমরা দিচ্ছি না। এই নৈতিক শিক্ষাগুলি যদি আমরা, আমাদের তো কোনো পাঠ্যপুস্তকে নেই, আমাদের কোনো টিচাররাও এসে বলে না, তো আমরা সেই জন্য কী করে শিখব? এইরূপ যদি আমরা শিখতে পারি তাহলে দেখব জীবনে আমরা কত বড় মানুষ হতে পেরেছি। আলটিমেট আর কিছু না হয় জীবনে শান্তি লাভ করতে পেরেছি, দুঃখের সাগরে ভেসে যাব না। বুঝে যাচ্ছে? করো নাকি কেউ এরকম? জল চাইলে জল দাও, হ্যাঁ দাও তো, ব্যাস তাহলে ঠিক আছে। দুটো লজেন্স পেলে একটা লজেন্সকে আর একটা দাও তো। এবার হ্যাঁটা একটু কমে গেল, সেটাও চেষ্টা করতে হবে। যদি আমি দুটো লজেন্স পাই তাহলে আমি একটি লজেন্স খাবো, একটি লজেন্স অবশ্যই অপরকে দেব। বুঝে যাচ্ছে? এইগুলোর অভ্যাস এই স্কুল জীবন থেকে যদি আমরা করতে পারি তাহলে আমরা মানুষ হতে সক্ষম হব। আর কি? কনফিডেন্স পাওয়ার, যদি আমাদের কনসেন্ট্রেশন বাড়ে তাহলে আমরা আত্মবিশ্বাসী হব। শুনেছো কনফিডেন্স কথাটা? শুনেছো এই ওয়ার্ডটা? শুনেছো কনফিডেন্স? হ্যাঁ, কনফিডেন্স মানে হচ্ছে সেলফ কনফিডেন্স, মানে আত্মবিশ্বাসী। যে আমাকে মনে করতে হবে যে আমি পারবই। যদি আমাকে বলা হয় যে না তোর দ্বারা হবে না, তোর মাথায় করে গোবর পোড়া রয়েছে, এরকম শুনি না আমরা, হ্যাঁ, যে তোর মাথায় করে গোবর পোড়া, তোর দ্বারা হবে না। বিবেকানন্দ কি বলছে জানো? বিবেকানন্দ বলছে গরু মিথ্যা কথা বলে না, দেওয়াল চুরি করে না, গরু গরুই থেকে যায়, দেওয়াল দেওয়ালই থেকে যায়। মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে থাকে। মানুষ চাইলে মানুষ দেবতা হয়ে উঠতে পারে। আমাদের এই দেবতা হয়ে উঠতে হবে, একজন ভালো মানুষে পরিণত হয়ে উঠতে পারে। তবে তো স্কুল থেকে যখন তুমি বেরোবে তখন এইসব শিক্ষক শিক্ষিকারা কত গর্ববোধ করবে তোমাকে নিয়ে, যে আমাদের স্কুলের শিক্ষার্থী। এইরকম জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে। তুমি বেরিয়ে যাওয়ার পরেও আমি যখন তোমাদের মতো স্কুলে পড়তাম, আমার একটা লোভ ছিল, জানো তো? আমার লোভটা কি ছিল? আমি যখন স্কুল থেকে বেরিয়ে যাব আমাকে যেন আদর্শ করা হয় স্কুলের বাকি ভবিষ্যৎ স্টুডেন্টদের কাছে। ইভেন এখন তাই করা হয় আমার স্কুলে, আমার কলেজে, আমাকে দৃষ্টান্ত করা হয়। এটা আমার একটা লোভ ছিল। এরকম লোভ তোমাদের হয় না কেন? যে তুমি যখন স্কুল থেকে বেরিয়ে যাবে তুমি এমন একটা আদর্শ তৈরি করবে যে আদর্শ বাকি ছাত্রছাত্রীদের কাছে গিয়ে ওই রকম হতে হবে, ওই রকম আদর্শবান হতে হবে। তবে তো জীবনের সফলতা। যে তোমার কথা টিচাররা বলতে বাধ্য হবেন, তোমাকে উদাহরণস্বরূপ ব্যবহার করবেন বাকি স্টুডেন্টদের কাছে। তার জন্য অনেক অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক বাইরের জগতের প্রলোভন থেকে নিজেকে গুটিয়ে আনতে হবে, তবে পারবে। যাই হোক, তোমাদের ছুটির সময় আর হয়তো ভালো লাগছে না, কিন্তু এইটুকুনি মনে রাখবে, আমি এইখানেই তোমাদের কাছাকাছি আমোদপুর একটি কলেজে এরকম তোমাদেরই দাদা দিদিদের ক্লাস নিতে এসেছিলাম। তারপরে ফেরার পথে তোমাদের এখানে ঢুকলাম। তো আমার বেশ ভালো লাগলো তোমাদের সাথে আলাপ হয়ে। তোমরা খুব মন দিয়ে পড়ালেখা করো এবং স্বামীজির বই যদি কালেক্ট করতে পারো, একটু স্বামী বিবেকানন্দের বই পড়ো, বই পড়ে নিজেকে মানুষ তৈরি করো। তুমি এখন বলবে যে মহারাজ তাহলে আপনি কি বলতে চাইছেন, আমরা কি কেউ মানুষ নই? আমাদের দেখতে মানুষের মতো, আমরা এত কিছু সব এই স্ত্রী ওই স্ত্রী সব পাচ্ছি, হ্যাঁ, সাইকেল পাচ্ছি, মানুষ বলেই তো পাচ্ছি। আমরা এইগুলো সব এগিয়ে গেছি। আগে কত কষ্ট করে হেঁটে পড়তে স্কুলে যেতে হতো, পড়তে যেতে হতো, এখন তো একেবারে সব কিছুতেই গতি বেড়ে গেছে, কিন্তু জীবনের মান উন্নয়নটা আস্তে 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 কমে গেছে। আমরা মানুষ থেকে অমানুষে পরিণত হয়ে যাচ্ছি, জন্তু জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছি। ভাগ্য কি সব উন্নতি ঘটছে, কিন্তু জীবনের মান উন্নতি এটা এত অবনতি হয়ে যাচ্ছে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। সেই জন্য
আমরা মানুষ হয়েও মানুষ হতে পারলাম না। মনুষ্যত্বটা অর্জন করতে হয়, মানুষ হতে হয়। দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ থাকলেই মানুষ হয় না। আমাদের সেই মনুষ্যত্বের অধিকারী হতে হয়। অপরের দুঃখ দেখলে আমাদের চোখের পাতাটা ভেজে, যদিও ভেজে, অপরের আনন্দে আনন্দ পাই কি? এটা তো আরো কঠিন। অপরের আনন্দে আমরা আনন্দ পাচ্ছি না, অপরের দুঃখে আমরা দুঃখ বোধ করছি না। যার যা হচ্ছে হোক, আমারটা তো ঠিক আছে। এই আমারটা ঠিক আছে যেন আমরা কখনো না হয়। আমি যেন মজা করে বলি যে স্বামী বিবেকানন্দ চাইলেন এই ভারতবর্ষের মানুষ এরকম হবে, সকলে সকলের কথা ভাববে। আমরা ছোটবেলা থেকে জেনেছি সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কিন্তু হতভাগ্যের বিষয়, ভারতবর্ষের মতো মাটিতে দাঁড়িয়ে গান তৈরি হলো, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। সবাই সবাইকার ফোনে রিংটোন করে নিল সেটা। কিন্তু আমরা ছোটবেলা থেকে জেনেছি প্রত্যেকে আমরা সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তার মানে আমাদের কতখানি যাদের নিয়ে আমরা এখন মাতোয়ারা, যাদেরকে নিয়ে আমরা এত প্রায়োরিটি দিচ্ছি, আমরা মনে করছি যে ইনি একবারে সেলিব্রিটি, তারা অন্তত আমাদের কাছে মোটেই সেলিব্রিটি না, অশিক্ষার পরিচয় বহন করে আনছে, অশিক্ষার পরিচয় বহন করে আনছে। আমাদের যে ভারতবর্ষের সংস্কৃতি, রবীন্দ্রনাথ, নজরুল যা দিয়ে গেছেন, সেইগুলোকে আমরা যদি আয়ত্ত করতে পারি, ভুলে যেতে বসেছি, সেগুলোকে যদি আমরা পুনরুজ্জীবিত করতে পারি, তখনই আমরা আবার মূল স্রোতে ফিরে আসতে পারবো। সমাজটা আবার সুন্দর, নির্মল, নিষ্কলুষ হয়ে উঠবে। আমি সেই জন্য ঈশ্বর, আল্লাহ, ভগবানের কাছে প্রার্থনা করি যে হে ভগবান, যেন আমরা আবার সেই পুনরায় আমরা মূল স্রোতে সমাজের সবটা সুন্দর নির্মল হোক, সেটা যেন তিনি আমাদের করেন। এবং তার দায় এই যুব সমাজের ওপর, তোমাদের ওপর। তোমরা যদি সেটিকে বহন করে নিয়ে যেতে পারো, তাহলে বিবেকানন্দ বলছে আমি ভবিষ্যতের ভারতবর্ষ আরও গৌরবোজ্জ্বল দেখতে চাই। সেই ভবিষ্যতের ভারতবর্ষ আরও গৌরবোজ্জ্বল হবে। সকলে ভালো থেকো। নমস্কার।